সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ ইয়াং টক্সের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমরা কথা বলবো ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থা এবং বাংলাদেশের দুর্দশা নিয়ে। আপনারা সবাই এটি জেনে থাকবেন ভারতের ভিতরে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে। সেটি হচ্ছে ভারতের কাশ্মীরের পেহেলগ্রামে, যেটি পাকিস্তান বর্ডার থেকে ঠিক ১০০ কিলোমিটার ভিতরে। সেখানে কিছু বন্দুকধারীরা উপস্থিত হয় এবং পর্যটকদের উপরে হামলা চালায় এবং সেখানে ২৫ জন বা এর অধিক পর্যটক সেখানে মারা যায় এবং এর দায় পরবর্তীতে ভারত পাকিস্তানের উপর চাপিয়ে দেয়, যার ফলে আজকের এই যুদ্ধাবস্থার সৃষ্টি। আসলে সেদিন কাশ্মীরে কি হয়েছিল সেটা আমাদের জানতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো এই যুদ্ধাবস্থার কেন সৃষ্টি হয়েছে। সেদিন ভারতের কাশ্মীরের পেহেলগ্রামে, যেটি পাকিস্তান বর্ডার থেকে ১০০ কিলোমিটার ভিতরে, সেখানে কিছু বন্দুকধারীরা উপস্থিত হয় এবং পর্যটকদের জিজ্ঞেস করে তারা হিন্দু নাকি মুসলিম। অতএব এখানে আমরা ধর্মীয় অপরাজনীতির কথা বুঝতে পারি যে এই ঘটনাটি ঘটেছে, ধর্মীয় বিভাজন ঘটেছে এবং সেখানে যারা যারা হিন্দু ছিল প্রত্যেককেই নিহত করা হয় এবং ওনাদেরকে বাঁচাতে গিয়ে একজন কাশ্মীরি মুসলিম সেও নিহত হয়। কিন্তু এই কাশ্মীরি মুসলিমের ঘটনাটি ভারতের কোনো চ্যানেলেই সেভাবে প্রকাশ করা হয় না বা দেখানো হয় না, যেটা সেই ২৫ জন বা এর অধিক পর্যটকদের কথা বলা হয় বা দেখানো হয়। আসলে এটি পাকিস্তান বর্ডার ঠিক ১-২ কিলোমিটার বা ১০-১৫ কিলোমিটার ভিতরে ঘটেনি। এটি পাকিস্তানের থেকে ঠিক ১০০ কিলোমিটার বাহিরে বা ভারত থেকে বা লাইন অফ কন্ট্রোল থেকে ঠিক ১০০ কিলোমিটার ভিতরে ভারতের পেহেলগ্রামে ঘটে। আসলে ১০০ কিলোমিটার বলতে ঢাকা থেকে বরিশাল ঠিক এতটুকু হবে। সুতরাং সেখানে একটি সন্ত্রাসী হামলা করে সহজেই পালিয়ে যাওয়া যায় না এবং কাশ্মীরের ভারতের ঠিক ৮ লক্ষাধিক সৈন্য সেখানে পাহারারত অবস্থায় আছে এবং কাশ্মীরি ৪০ জনের বিপরীতে একজন করে সৈন্য সেখানে পাহারারত অবস্থায় থাকে এবং পাশাপাশি প্যারামিলিটারি এবং পুলিশ সদস্য। আসলে এদের মিলিয়ে হচ্ছে পুরোপুরি ৮ লক্ষ। এর একটু কম বেশি হতে পারে, সেটা আপনারা গুগল করে দেখতে পারেন। দুই দেশের মাঝে আজ যে যুদ্ধাবস্থার সৃষ্টি হয়েছে, এর এটি ঘটার পিছনে সর্বপ্রথম ব্যাকবোন ঘটনা হয়েছে মোদী সরকারের অপরাজনীতি বা ভারত সরকারের অপরাজনীতি। আপনারা সবাই ভারত সরকারের একটি প্রস্তাবিত বিল সম্পর্কে জানেন, যেটি হচ্ছে ওয়াকফ বিল। এই ওয়াকফ বিল হচ্ছে এমন একটি বিল যার মাধ্যমে হিন্দুরা বা ভারত সরকার মুসলিমদের হাজার হাজার কোটি টাকার সম্পদ গ্রাস করার চেষ্টা করছে এবং এর বিপরীতে মুসলিমরা আন্দোলন এবং মিছিল বের করছে এবং উত্তরপ্রদেশের মতো জায়গায় মুসলিমরা আন্দোলন বের করেছে এবং মিছিল বের করেছে। এমনকি পাঞ্জাবের শিখরা পর্যন্ত ওনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এর ফলে ভারতীয় সরকার কিছুটা ভাবনায় চলে যায় বা খারাপ ভাবনায় চলে যায় যে কীভাবে এটিকে সামলিয়ে উঠবে। তাই তারা এটির মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য আজকের এই কাশ্মীরি ঘটনাটা ঘটিয়েছে বলেই নিরাপত্তা বিশ্লেষকরা মনে করে থাকেন। এবং যেহেতু দু দেশের ভিতরেই একটি যুদ্ধাবস্থার সৃষ্টি হয়েছে এবং দু দেশের ভিতরে অলরেডি ড্রোনের বিনিময় শুরু হয়ে গিয়েছে, যদিও পাকিস্তান এখনো প্রকাশ করেনি বা বলেনি যে তারা কোনো ড্রোন হামলা ভারতে ঘটিয়েছে কিনা, কিন্তু ভারত সেটি ঘটানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু সফল তারা হয়নি।
ভারত একটি গোয়েন্দা ড্রোন সেখানে পাকিস্তানে পাঠায় এবং একটি মিলিটারি ড্রোনও সেখানে পাঠায়, কিন্তু দুটি পাকিস্তান ভূপাতিত করে। আপনারা এই চিত্রে দেখতে পাচ্ছেন এই ড্রোনটি কীরকম। একটি হচ্ছে গোয়েন্দা ড্রোন এবং অন্যটি হচ্ছে একটি মিলিটারি ড্রোন। এবং আজকে রাতের ঘটনা সেটি হচ্ছে ভারত তাদের 4টি রাফাল বিমান পাকিস্তানে প্রবেশ করায় এবং যখনই এটি পাকিস্তান বিমান বাহিনী জানতে পারে তখনই তারা এর বিনিময়ে পাকিস্তানি বিমান পাঠায় এবং তাদের তাড়া করে বর্ডারের ওপাশে পাঠিয়ে দেয়। বলতে ভারতীয়রা ধাওয়া খেয়ে চলে যায়। এখানে ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার ভিতরে দুটি ঘটনা ঘটতে পারে। একটি হচ্ছে ছোটখাটো সার্জিক্যাল স্ট্রাইক বা ছোটখাটো যুদ্ধ, অন্যটি হচ্ছে ফুল স্কেল ওয়ার। আমরা এখন বুঝবো যে দুটি যুদ্ধের ভিতরে এই দুটি দেশের কতটুকু সক্ষমতা আছে কোন যুদ্ধটি ঘটানোর। একটি সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে খুবই ছোটোখাটো, দু দেশের কিছু জায়গায় হামলা করা, যা আগে ভারত ঘটিয়েছে। যেমন ভারত পাকিস্তানেরই বন জঙ্গলে হামলা করেছে এবং তাদের দেশে জানিয়েছে যে তারা অনেক পাকিস্তানিকে তারা মেরেছে অথবা তারা পাকিস্তানি জঙ্গিকে মেরেছে, কিন্তু আসলে সকাল হলে দেখা যায় কিছু কলা গাছ ইত্যাদি গাছ সেখানে ধ্বংস হয়েছে, এছাড়া আর কিছুই হয়নি। অথচ তারা তাদের দেশে নিজেদের অপরাজনীতিকে শক্ত করার জন্য তারা কিভাবে এই জিনিসটিকে দেখিয়েছে যে তারা পাকিস্তানে ঢুকেছে এবং অসংখ্য জঙ্গি বা সাধারণ লোককে তারা হত্যা করেছে এবং তাদের দেশের জনগণ এটা নিয়ে খুব খুশি। আজও তারা তাদের এই ভারতের ভিতরকার অনাকাঙ্ক্ষিত যে সকল ঘটনা, যেমন ওয়াকফ বিল, এছাড়াও ওনাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, সেটির মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য তারা আজও ওই পাকিস্তানের সঙ্গে একটি যুদ্ধাবস্থার সৃষ্টি করেছে, যা তারা আগেও করেছিল। আসলে দুটি দেশই হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ, তাই এদের ফুল স্কেল ওয়ারে যাওয়ার সম্ভাবনা খুব একটি নেই এবং একটি ফুল স্কেল ওয়ারে যেতে হলে দুটি দেশকে সামরিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হতে হয়, যা দুটি দেশ একদমই না। এমনকি ভারতের 68% অস্ত্রশস্ত্র সেকেলে। এছাড়াও দুটি দেশের বন্ধু রাষ্ট্রদের দরকার হয়, যেমন ভারতের কিছু বন্ধু রাষ্ট্র আছে যেমন রাশিয়া, কিন্তু রাশিয়া এখন একটি যুদ্ধাবস্থার ভিতরে দিয়ে যাচ্ছে এবং ওনারা ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধাবস্থা চালিয়ে যাচ্ছে বা যুদ্ধ করে যাচ্ছে, এখানে ইউক্রেন এবং রাশিয়া দুপক্ষেরই প্রবল ক্ষতি হয়েছে এবং যার ফলে রাশিয়া উত্তর কোরিয়া এবং চীন থেকে সেনা নিচ্ছে, কারণ ওনাদের দেশে সেনাবাহিনী অনেকটা দুর্বল হয়ে গিয়েছে হতাহতের কারণে। এবং আমরা সবাই জানি ইরান থেকে ওনারা মিসাইলস এবং ড্রোন নিয়েছে নিজেদের জন্য, যেন তারা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে পারে। তাই রাশিয়ার সেরকম সক্ষমতা নেই যে সে ঠিক 1971-এর মতো ভারতকে সমর্থন দিবে। এবং আরেকটি নতুন বন্ধু ভারতের, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু আমরা সবাই জানি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে অর্থ ছাড়া কিছুই বুঝবে না, তাই সে ভারতকে সেভাবে সাহায্য করবে না এবং সে সাহায্য করতে পারবেও না, কারণ সে বিভিন্ন যুদ্ধের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এছাড়াও ওনারা সিরিয়াতে কিছু ঘটনা ঘটাচ্ছে, এছাড়াও বিভিন্ন দেশে যে সকল ঘটনা ঘটাচ্ছে এর কারণে ওনাদেরও অর্থনৈতিক অবস্থা খুব একটা চাঙ্গা না এবং ওনাদের সামরিক অবস্থা খুব একটা চাঙ্গা না, তাই ওনারাও
ভারতকে সেভাবে সাহায্য করতে আসবে না। তৃতীয় রইল ইসরায়েল। ইসরায়েলের নিজেদেরও সামরিক অবস্থা ঠিক নেই। ওনারা কয়েক বছর যাবৎ একটি যুদ্ধাবস্থার ভিতরে আছে এবং ওনারা কিছুদিন আগে আমেরিকায় গিয়েছিল ওনাদের প্রতিরক্ষা মন্ত্রী কিছু অ্যামুনিশন এবং গোলাবারুদের জন্য ভিক্ষা করতে। তাই ওনারাও পারবে না ভারতকে সাহায্য করতে। চতুর্থ রইল ফ্রান্স। ফ্রান্সের সঙ্গে ভারতের একটি সুসম্পর্ক গড়ে উঠেছে, যার কারণে ফ্রান্স তাদেরকে সাহায্য করতে পারে, কিন্তু কখনো ফ্রান্স তাদের নিজেদের সেনা দিয়ে বা সামরিক বাহিনী দিয়ে ভারতকে সাহায্য করবে না। এবং এখন আমরা দেখতে পারি পাকিস্তানের পক্ষে কি আছে। পাকিস্তানের পক্ষে প্রথমে যে আছে সে হচ্ছে চীন, এবং চীনের সাপ্লাই চেন সম্বন্ধে আমাদের সকলেরই একটি ধারণা আছে। এবং চীনের সঙ্গে পাকিস্তানের সড়ক যোগাযোগ আছে, তাই চীন সব রকমভাবে পাকিস্তানকে সাহায্য করে যাচ্ছে এবং যুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে পাকিস্তানকে সে সাহায্য করে যাবে। এবং দ্বিতীয়ত যে দেশটি পাকিস্তানের সাহায্যে আসবে সেটি হচ্ছে তুরস্ক। তুরস্ক অলরেডি 7টি C-130 হারকিউলিস বিমানে, যেটি একটি সামরিক বিমান, এই সামরিক বিমানে তারা হয়তোবা বিভিন্ন অস্ত্রশস্ত্র ভরে পাকিস্তানকে এগুলো পাঠিয়েছে। এবং পাকিস্তানকে ওনারা নিজেদের স্যাটেলাইট দিয়ে সাহায্য করে যাচ্ছে যে কোথায় কি ঘটনা ঘটছে, এবং যুদ্ধকালীন চলাকালীন অবস্থাও এই সাহায্য ওনারা অব্যাহত রাখবেন। তাই আমরা খুব ভালোভাবে বলতে পারি যেখানে ভারত এবং পাকিস্তান দুটি দেশই ফুল স্কেল ওয়ারের জন্য প্রস্তুত না, কিন্তু যদি ফুল স্কেল ওয়ার ঘটে থাকে, অর্থাৎ ফুল স্কেল ওয়ার হচ্ছে যে দুটি দেশের ভিতরে একটি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে অথবা দুটি দেশই ধ্বংস হয়ে যাবে। এবং যেহেতু এখানে দুটি দেশই পারমাণবিক শক্তিধর দেশ, তাই ফুল স্কেল ওয়ার হওয়ার সম্ভাবনা খুব একটি নেই। কিন্তু বিভিন্ন সার্জিক্যাল স্ট্রাইক ঘটার সম্ভাবনা আছে এবং এটি ঘটতেও পারে। কিন্তু ভারত ভয় আছে যে আসলে পাকিস্তানের কাছে কি অস্ত্র আছে কি না আছে সেটি ওনারা এখনো ভালোভাবে বুঝতে পারছে না, এবং চীন তুরস্ক তাদেরকে কি দিয়ে সাহায্য করছে এটিও তারা ভালোভাবে বুঝতে পারছে না। তাই তারা এখনো যুদ্ধে জড়িয়ে যাচ্ছে না, কিন্তু দুপক্ষই অর্থাৎ ভারত এখনো বর্ডারে বিভিন্ন হুমড়িতুমড়ি করছে এবং ওনাদের মিডিয়াতে এখনো তারা হুমড়িতুমড়ি করছে। আমরা সকলেই জানি দুটি দেশে মুসলিম বাস করে, এবং এই ঘটনা ঘটার পর থেকে ভারত কাশ্মীরে মুসলিম নিধন করার চেষ্টা করছে এবং মুসলিমদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেখানে মুসলিমদের ঘর বাড়ি ভেঙে ভাঙছে এবং ভারতীয় হিন্দুদের কাশ্মীরে প্রবেশ করাচ্ছে। এছাড়াও গুজরাটে আমরা সবাই জানেন 6,000-এর মতো মুসলিমকে তারা ধরেছে, যাদেরকে ওনারা বাংলাদেশি নাগরিক বলছে। এখন আমরা আসবো যে ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থার কারণে বাংলাদেশের দুরবস্থা নিয়ে। আসলে ভারত এমন একটি দেশ যারা নিজেদের রাজনীতির জন্য পাকিস্তানের মতো শক্তিশালী দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যেতে পারে, তাহলে তারা কেন বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াবে না? যদি পাকিস্তানের সঙ্গে ওনারা যুদ্ধে জিতে যায় তাহলে ওনারা ভালোভাবে নৈতিকভাবে সাহসী হবে, যার কারণে ওনারা সহজেই বাংলাদেশে হামলা চালাবে এবং বাংলাদেশের চিটাগাং এবং রংপুর অঞ্চলে ছোটোখাটো সার্জিক্যাল স্ট্রাইক করে হলেও এটি তারা নিয়ে যাবে বা নেওয়ার চেষ্টা করবে। কিন্তু পাকিস্তান যদি হেরে যায় বা ভারত যদি হেরে যায় তাহলে কি বাংলাদেশ শান্তিতে থাকবে? অবশ্যই না, কারণ
ওনারা হেরে যাবে না জিতে যাবে সেটি একমাত্র আল্লাহ জানে। কিন্তু ভারত যদি হেরে যায় তাহলে ওনারা নিজেদের রাজনীতিকে শক্ত করার জন্য হলেও বা রাজনীতিকে চলমান রাখার জন্য হলেও ওনারা বাংলাদেশে আক্রমণ করবে, যেন ওনারা তাদের মানুষের মন থেকে পাকিস্তানের এই হারটাকে মুছে ফেলতে পারে। তাই আমাদের সকলেরই উচিত সচেতন হওয়া এবং দুই পক্ষের উচিত যুদ্ধ দেখে সরে যাওয়া এবং দুপক্ষেরই শান্ত হওয়া উচিত। নয়তো এই পৃথিবীর বুকে আরেকটি বিপর্যয় আমরা দেখতে পারবো, যেমনটি রাশিয়া ইউক্রেন যুদ্ধে উঠেছে এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ঘটছে। এবং আপনারা সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে ফিলিস্তিনি মুসলিম, কাশ্মীর এবং উইঘুর মুসলিমদের, যারা এই যাবৎ পর্যন্ত নির্যাতিত হয়ে আসছে। আসলে এখানে মুসলিমদের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ আপনি মুসলিম হলে আপনি একমাত্র নির্যাতিত হতে পারেন। সবার জন্য রইল শুভকামনা। এই বলে আজকের ভিডিও আমরা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।